আপনি কোথায়, কত দূর? ও আচ্ছা, আসেন আসেন। যুক্ত করো সবার সঙ্গে প্রভু, মুক্ত করো সকল বন্ধন, সঞ্চার করো সকল কর্মে প্রভু, শান্ত সুন্দর করো এ জীবন। লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রতিষ্ঠায় আপনার ভূমিকা ছিল মুখ্য, নেতৃত্ব দিয়েছেন দীর্ঘকাল। এই প্রেস ক্লাব গঠনের পিছনের কথাও শুনতে চাই। যেহেতু আমার সাথে একটা বিগ গ্রুপ, আমি তো একটা গ্রুপ নিয়ে সবসময় চলি, এটা আমার অভ্যাস, আমার বন্ধু বান্ধব নিয়ে চলাটা। তো বিগ গ্রুপ, তখন আমরা উই ম্যাটার মানে নিউজ পেপার জগতে গফফার ভাই, এই শফিক রহমান, এদের হেল্পে আমাদের পত্রিকা তো অনেক দূরে এগিয়ে আসছে। তখন আমাদের পত্রিকায় করতে গিয়ে এখানে আমরা যে নিউজগুলো করতাম, আমরা ছাড়া অন্য কোনো পত্রিকায় নিউজ করলে গিয়ে থ্রেড দিত। তখন এইটা বাংলাদেশের মতো স্টাইল ছিল। তো একদিন আমাদের এই জনমত পত্রিকার এডিটারকে গিয়ে ওই আওয়ামী লীগেরই একজন নেতা থ্রেড দিল, যেইভাবে তোমরা লেখ্য না করে তাদের খুব। তখন আমি বললাম যে, ও আসলো আমাদের কাছে, তা আমরা বলো আমরা এটা একটা প্রোটেকশন করার জন্য আমরা একটা ক্লাব করি, প্রেস ক্লাব করি। তো ওই আমরা প্রেস ক্লাবের সূচনা করলাম, যাতে আমরা যে সাংবাদিকরা আছে এদের যাতে রাস্তাঘাটে অপমান না করতে পারে, যে কোনো সময় সে থ্রেট না দিতে পারে। তখন আমরা প্রেস ক্লাবের সূচনা করলাম। তো এই সূচনায় আমাকে তারা দিল প্রেস ক্লাবের প্রথম প্রেসিডেন্ট। আর ওই যে সাংবাদিক নজরুল ইসলাম বাসন, উনি হলো সেক্রেটারি। আর জনমতের আরেকজন তুকুর সাংবাদিক নবাবুদ্দিন, উনিকে দেওয়া হলো পয়সার দায়িত্বে ট্রেজারার। আরও অনেক আছে, এমাদ, তারা সবাই ইয়াং ছিল, ওরাও আমাদের প্রেস ক্লাবে জয়েন করে। আমার যিনি বর্তমানে প্রেসিডেন্ট প্রেস ক্লাবের, উনিও আমাদের সাথে আছে। তো ওই প্রেস ক্লাবটা খাড়া হয়ে গেল। তো ওই যে প্রেস ক্লাব খাড়া হলো, এর সাথে সাথে একটা ঘটনা ঘটে গেল যে একজন আওয়ামী লীগের একজন লিডার গিয়ে জনমতে হামলা দিল। তো কী করে, তো আমারে ওই লিডাররে আমি এজ এ প্রেস ক্লাবের চেয়ারম্যান হিসাবে ফোন করলাম যে, আপনি জনমতে গিয়ে হামলা দিলেন কেন? আপনি আপনার প্রতিবাদ লিখবেন, হোয়াই ইউ গোয়িং দেয়ার থ্রেটেন দ্যাম। তো উনি তো আমার পরিচিত হয়ে, আমার বড় ভাইয়ের মতো আগে আমার পাশে থাকে। তুমি কে মহিব? বলে হ্যাঁ। বলে তুমি আমারে কি দিতেছো, দাম কি দিতেছো? আমি দাম কি না, দাম কি দেওয়ার পরিবর্তে দাম কি দিতেছি। তো উনি বললো, তুমি কি আমার ভাই মহিব? বলে হ্যাঁ। বলে কেন দাম কি দিতেছো তুমি আমাকে? উনি তো আওয়ামী লীগের নেতা। তো আমি বললাম, আপনি আমাদের একজন প্রেস ক্লাবের লোককে দাম কি দিচ্ছেন, তো আমি এখন প্রেসিডেন্ট, এই জন্য আমি আপনার দাম কি দিতেছি। আপনি ভাই গিয়ে ওরে খুশি করে ফেলেন আর আপনার প্রতিবাদটা দেন, এগুলা কালচার করেন, যে আপনার বিরুদ্ধে কোনো লেখা আসবে এটার প্রতিবাদ আপনারা দিবেন। প্রতিবাদ না ছাপলে তখন অন্য কিছু করবেন। এদেশে আইন আছে, আইনের কাছে যেতে পারেন। আর দাম কি দিবেন না, কারণ আমরা সব ইউনাইটেড। একজনের দাম কি দিলে আমরা সবাই কি করব। তো এটা বেশ ভালো হলো। আর দাম কি দেয় না, লোকে কালচারটা হলো যে দাম কি না দিয়ে আমি আমার প্রতিবাদ দিব। তো এটা প্রেস ক্লাবের জন্য একটা ভালো হলো। আর প্রেস ক্লাবটা তো এখন মোস্ট সাকসেসফুল। এই প্রায় 300-350 সাংবাদিক, অনেক এগিয়ে গেছে। এখানে প্রেস ক্লাবের ভবন আছে, অফিস আছে, সব কিছু আছে। আর এখানে তো বাংলাদেশের সব মিডিয়ার প্রতিনিধিরা আছে, অনেক সাংবাদিকের দেশে, অনেকগুলা নিউজ পেপার, অনেকগুলা টিভি, মানে ইজ এ বিগ মিডিয়া ওয়ার্ল্ড ইংল্যান্ডে। তো এটা সবাই প্রেস ক্লাবকে এনজয় করতেছে এবং প্রেস ক্লাবও এদেরকে লুক আফটার করতেছে, এটা আমি বলব। বাংলাদেশ থেকে বিশিষ্টজনেরা যখন বিলেতে আসেন, আপনি তাদের নানাভাবে সহায়তা করেছেন, অনেকেই আপনার আতিথেয়তা গ্রহণ করেছেন। এর মাঝে একজন হলেন বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী। তার সাথে আপনার স্মৃতি কথা শুনতে চাই। বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন লন্ডনে আসলেন, এটা পত্রপত্রিকা সব কিছুতে সাড়া পড়ে গেল, সবাই উৎসাহী তারে দেখতে, জানতে, শুনতে। তখন আমার নতুন দিনের
প্রতিনিধি হিসাবে নতুন দিনের লোক ওর সাথে আমার দেখা হলো, যে বাসায় এসে উঠছিল। রিয়াজ আহমেদ, আমাদের অনেক পরিচিত রিয়াজ ভাইয়ের বাসায় আসছে। তো আমি ওখানে দেখতে গেলাম তারে, আমরা সব সাংবাদিক। নতুন দিনের এডিটর হিসাবে সে আমার সাথে বসতে চায়। আমি বললাম ঠিক আছে বসবো। তো উনি আসলো ইকিতে, এই আমাদের পত্রিকার অফিসে, তার সাথে আলাপ আলোচনা হলো। তারপরে সে আমার সাথে একটু আমি তার কাছ থেকে শোনার জন্য, আমি কিন্তু আবার খুব শুনতে চাই এই মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো শোনার জন্য। আমি প্রায়ই তারে, যখন আমি সময় পাইতাম, তো আমি তারে নিয়ে ঘুরতাম। তো ঘুরতে ঘুরতে তো বেশ ক্লোজ হয়ে গেলাম, কারণ কাদির ভাই সহজ সরল মানুষ। আমি তারে যতটুকু দেখছি, লাম্বা লোকেরা সহজ সরল হয়, এদের বুদ্ধি হলে আবার এরা অনেক উপরে উঠে। তো সহজ সরল মানুষ, তারে আমরা গ্রুপটাই তারে বেকিং করলাম, যে একটা রিয়েলি গ্রেট মুক্তিযোদ্ধা। তো করতে করতে আমি ক্লোজ হয়ে গেলাম তার সাথে, ওই তার গল্প টল্প শুনতাম। তখন সেও আমার সাথে ক্লোজ। আমার তো একটা বাড়ি ছিল কিতে, এই মেইডাবিলে, যেখানে 16টা রুম ছিল, বুঝছেন, বিরাট বাড়ি। তা আমার তো অনেকগুলো রুম টুম খালি। তা আমি কাদির বাইরে বললাম আপনি ওয়েস্ট লন্ডনে চলে আসেন, আমার ওখানে থাকবেন। তো উনি আসলো, ওখানেই আড্ডা মারত। তো একটা মজার ব্যাপার বলবো, কাদির ভাই একটা বড় রুমে কাদির বাইরে দিলাম। কাদির ভাই একটা বেড, আর একটা লোক হলো চঞ্চল একটা বেডে, আর একটা ফটোগ্রাফার, তার নামটা আমি ভুলিয়া গেছি। তো সেও এই তাদের 3 জনরে এক রুমে দিয়েছি, গপসপ করে ঘুমায় আর কি, বিরাট রুম। তো কাদির ভাইরে আমি বললাম, কাদির ভাই আপনার জীবনের প্রবলেমটা কি? বলে মহিব, আমার জীবনের প্রবলেমটা হলো আমি যদি বাংলাদেশে যাইতে পারি, চাইতে ইন্ডিয়া থেকে আসছিল, আমার স্বপ্নটা হলো এখন বাংলাদেশে যাব। চঞ্চলরে জিজ্ঞাসা করলাম তোমার স্বপ্ন কি ভাই? তখন সে এদেশে লিগেল ছিল না। সে বললো মহিব ভাই, আমি যদি খালি লিগেল হয়ে যাই এদেশে, তাই আর আমার কোনো সমস্যা নাই, আই এম ভেরি হ্যাপি ম্যান, লিগেলিটির জন্য অপেক্ষা। আর ওই সাংবাদিকরে বললাম তোমার সমস্যা কি? তখন তার জন্য একটা বিয়ার আলাপ ছিল আগে আমাদের পরিচিত। বললো মহিব ভাই, আমার এই বিয়েটা হয়ে গেলে আমি সব থেকে হ্যাপি, বুঝছেন। তো এইভাবে আমরা আড্ডা মারতাম আগে এগুলো নিয়ে। তো কাদির ভাইয়ের একটা ঘটনা ঘটলো, যেটা আমার চোখের সামনে। কাদির ভাই তো অনেক ফ্যান ছিল এই সময়, এখনও আছে মনে হয়, তো ইউরোপের অন্যান্য দেশে আছে। তো ওরে গিফট দেওয়ার জন্য একটা অ্যাকাউন্ট খুঁজতেছিল, একটা অ্যাকাউন্টে তো গিফট দিবে। তো কাদির ভাই বললো মহিব, আমার তো অ্যাকাউন্ট নাই, তো তোমার অ্যাকাউন্টটা দিয়ে দিই। তা বললাম দেন। তো অনেক পয়সা আসলো, ভালোবাসার পয়সা, 50 পন, 100 পন, 200 পন, অনেক পয়সা আসলো তার কাছে। তো এটা কিছু জানাজানি হয়ে গেল। কাদের ভাই একটা ভুল করলো, যে এটা তো জানাজানি হয়ে গেছে। তো উনি যাওয়ার আগে আওয়ামী লীগ তারে অফার দিল যে তারাও কিছু পয়সা তুলছে কাদের সিদ্দিকের জন্য, আর তার কাছে অনেক পয়সা আসছে। এটা কিছু জানাজানি হয়ে গেছে, তার কাছে যেন অনেক পয়সা আসছে। ওরা একটা অফার দিল, ভালো অফার, যে 2টা পয়সা একসাথে কইরে আমরা তোমার হাতে তুলে দিই, যে লন্ডনে এসে অত পয়সা পাইছো। কাদের ভাই তো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, বলে আপনারা যা তুলছেন আপনারা দিবেন, আমার কাছে যারা দিচ্ছে এটা কেন আপনাদের কাছে দিব? মানে এটা নিয়ে একটা ছোটোখাটো প্রবলেম হয়ে গেল আওয়ামী লীগের সাথে, তাদের ভুল বুঝাবুঝি যেটা। তা আমি বললাম কাদির ভাই দিয়ে দেন না, পয়সা তো ওরা নিতেছে না। বলে না, ওরা যা তুলছে ওরা দিবে, আমার বন্ধু বান্ধব এগুলো আমারটা কেন তারা নিয়ে দিবে, এটা দেখানোর দরকার নাই, যা তারা তুলছে এটা দেখ না। উনি কিন্তু কি হয় না, বুঝছেন, কম্প্রোমাইজে সে ইজিলি নেয় না। তো সে এটা দিল না। তারপরে যখন তার জন্য একটা বড় মিটিংয়ের আয়োজন করা হলো, অনেক বড় মিটিং। তা আমি কাদের ভাইকে বললাম যে কাদের ভাই, আমি তো এদেশে বড় হয়েছি। তা আমি বললাম কাদের ভাই, বাংলাদেশ স্টাইলে বক্তৃতা দিয়েন না, এখানে তো হলে বক্তৃতা, হলের বক্তৃতা যদি এইভাবে বলেন এগুলা লোকে শুনতে পারে না বেশি, আপনি কথা বলবেন বাংলাদেশের মানুষের সাথে, এখানের মানুষের সাথে, আর হয়তো একটু দেখায় দিবেন নাকি একটু বড় গলায়, বাকি কথা বললেন। আর আরেকটা জিনিস করেন, ওই যে আপনাদের বাংলাদেশ থেকে যে নেত্রী আসছে, উনিরে আগে বক্তৃতা দিয়ে দিন, কারণ আপনার বক্তৃতার পরে লোক
আপনারে ধরার জন্য শোয়ার জন্য মিটিং ভেঙে যাবে, তো এটা ভালো হবে আর কি। তো ওই মিটিংয়ে আসলো, আসার পরে তো উনি তো ওদের নিয়ম অনুযায়ী নেতৃত্ব পরে বক্তৃতা দিবে, হ্যাঁ। তো উনির বক্তৃতার পরে সব মানুষ উঠিয়া আইসা স্টেজে আইসা গেছে, বৃদ্ধ লোকেরা যারা সেই সময় কি করছে, মিটিংটা ভাঙ্গে গেছে। তখন নেত্রী আর বক্তৃতা দিতে পারলেন না। তার এত পপুলারিটি দেখা গেল যে এইটাই অনেক লোক ক্ষুব্ধ হয়ে গেল। এর সাথে মাধ্যমে একটা কি ভুল বুঝাবুঝি হলো তাদের। বাংলাদেশে গিয়ে তিনি আর জানি না আওয়ামী লীগের সাথে কাজ করতে পারেন নাই। শুধু রাজনীতি বা সমাজপতি নয়, অনেক বড় বড় সাহিত্যিকদের সাথেও আপনার ভালো স্মৃতি আছে। উপমহাদেশের বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে আপনার স্মৃতির কিছু কথা শুনতে চাই। ঘটনাটা হলো যে এখানে একটা বাংলা সাহিত্য পরিষদ আছে। তো ওই সাহিত্য পরিষদ আমার কাছে আসছে যে একজন, তারা এদেশে একটা অনুষ্ঠান করবে, একজন কবিকে দেশে নিয়ে আসবে, ভালো কবিকে। তো এই সময় আমি আর আমি কবিতা ভালো পাই বা সাহিত্যের সাথে আমার একটা যোগাযোগ আছে, তো নিউজ পেপারের সাথে। তো ওরা আসছে যে আমি একটা টিকিট দিব। তা আমি বললাম ভাই টিকিট তো দিব, বাট আমার কবিতা শোনান, যে কবির কবিতা শুনে আমার ভালো লাগবে আমি তাকে দিব। তো এই সময় তারা 3-4 জন ছিল, এর মধ্যে একজনে কবিতা পাঠ করে ভালো, ওই তারা আসছে আমার সাথে দেখা করতে। তো ওরা 2-3টা কবিতা শোনালো। একটা কবিতা আমার মন কেড়ে নিল। এই কবিতার লাইনটা আমার এখনো মনে আছে, কবিতার নামও মনে আছে। তো লাইনটা প্রথমে বলি যে, বড় হও দাদা ঠাকুর, তোমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে সাপ ও বমর পদ্ম ফুলের মাথায় খেলা করে। এইটা শুনে আমার মধ্যে একটা ভাবের উদয় হলো, বড় মজার লাইন, সাপ ও বমর পদ্ম ফুলের মাথায় খেলা করে। আমরা এই কবিটাকে, ওরা বলল উনি হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতাটার নাম কোইন্সিডেন্টলি আমারও বয়স 33 তখন, আর কবিতার নাম হলো 33 বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি, বা এই লাইনটা আছে আর কি। তা আমি মাশাআল্লাহ সবাই আমার সাথে কথা রাখছে, আমি দুঃখী না, বুঝছেন। তো কিন্তু ওই লাইনটা আমারে খুব কী করলো, টাচ করলো। তো আমি বললাম এই কবিকে আমি কি দিব, টিকিট দিব। তো ওদের টিকিট দিয়ে দিলাম। সবাই আমরা ব্যস্ত, ভুলে যাই। সাহিত্য পরিষদ উনিরা এদেশে নিয়ে আসছে, অনুষ্ঠানও করতেছে, কিন্তু আমারে হয়তো দাওয়াত দিয়েছে এটা আমি আর লক্ষ্য করিনি, বুঝছেন। অনেক সময় তো আর সব বিজনেস ব্যবসায়ী হলে অনেক কিছু লক্ষ্য করা যায় না। তো হঠাৎ এই আমারে ফোন করলো ওই মালিক একুলের ছেলে বাহারুদ্দিন খিলন, ও আমার বন্ধু ছিল, ওই দেশে আমরা অনেক দিন একসাথে ছিলাম। বাহারুদ্দিন খিলন ওই মালিক উকিল সাহেবের ছেলে। তো সে আমারে বলতেছে, দুস্ত তুমি কি কালকে কিতে আসতেছো নাকি, ওই কবিতার আসরে, ওই যেন কি ওটা বলছিল নাম, বাংলা সাহিত্য পরিষদের অনুষ্ঠানে আসতেছো নাকি। আমি বললাম না দোস্ত, আমি তো জানিই না। বলে তুমি আসতে হবে, কারণ তোমার কথাটা আমি বলছি এই সুনীল গঙ্গোপাধ্যায়কে, তুমি কবিতা শুনে তাকে সিলেক্ট করেছো। তে বলল এই দাদা আমার সাথে আছে গাড়িতে, তোমাকে একটু হেলো বলবে। তা আমি বললাম দেন। তো ওরা তো খুব সুন্দর কথা বলে ওই কলকাতি ভাষায়। তো আমাকে বলল যে দাদা আসেন, আমি তো আমার জীবনে আমার কবিতা শুনে একজন ইয়াং বিজনেসম্যান ইন ইউকে, পশ্চিমের একজন ব্যবসায়ী আমার কবিতা শুনে আমারে কী করছে, স্পন্সর করছে, এটা আমার জীবনের জন্য বহু বড় ব্যাপার, বুঝছেন। আপনি আসেন এই অনুষ্ঠানে, আপনার আমি দাওয়াত করব আমার দেশে আসার জন্য। ওরা তো এইভাবে কথা বলে। তো গেলাম, যাওয়ার পরে সে বক্তৃতা দিয়ে বলল যে আমি ওই কথাটা বললো আর কি, যেটা আমার জীবনের জন্য কি। তারপরে বলল আমি আসছি কিনা, আমি আসি। তারপরে সে আমার দাওয়াত করলো, আমরা বাইরে গিয়ে খাইলাম টাইলাম, 2-3 দিন ছিল। তার সাথে অনেক আড্ডা গল্প হলো। উনি আমার ইন্ডিয়াতে আসার জন্য দাওয়াত করলো, বলল যে আপনারও লাভ হবে, ইউ উইল এনজয়, আর আমার লাভ হবে যে আমি আমার বন্ধুবান্ধবদের বলতে পারবো যে আমার কবিতা শুনে এই লোকটা আমার কী করছে, স্পন্সর করছে। যাক, আমরা তো ব্যস্ত লোক, যাওয়া হয় নাই।
যেভাবে কবিতার নাম কথা রাখা হয়, কথা রাখেনি, আমারও আর যাওয়া হলো না। বাট ইট ওয়াজ এ নাইস, আই হ্যাড এ নাইস টাইম বিং উইথ হিম। উনির সাথে থেকে আমার অনেক সময় ভালো কেটেছে, আমরা ভালোভাবে কেটেছি, কিন্তু যাওয়া হলো না, এটা একটা দুঃখর হলো। নতুন দিন প্রতিষ্ঠার পর সাংবাদিকতায় আপনি বহুমাত্রিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। প্রেস ক্লাবের সভাপতি হিসেবে বা একজন জাদ্রেল এডিটর হিসাবে আপনি সুখ্যাতি লাভ করেছেন। স্থানীয় কমিউনিটি লিডার থেকে শুরু করে জনপ্রতিনিধি, এমনকি সরকার প্রধানদের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে। কিন্তু আজকে ব্রিটেনের যে রাজা চার্লস, তখন তিনি প্রিন্স চার্লস ছিলেন, তিনি বাংলাদেশ সফর করেছেন এবং আপনি সেখানে সফর সঙ্গী ছিলেন। এই স্মৃতি আপনি বলতে পারেন, এই স্মৃতি থেকে আপনি আলোচনা করতে পারেন। আমি তখন খুব একজন তৎপর মানুষ ছিলাম। আই ইউজ টু এনজয় এভরিথিং ইন, আই শুড সে। তো যখন পত্রিকায় আসলো প্রিন্স চার্লস বাংলাদেশে যাচ্ছেন, তখন দেখলাম যে পত্রিকায় লেখছে এই লোক সেই লোক, অনেক সাধারণ লোকও যাচ্ছে। আমি ওই স্ট্রেঞ্জ ব্যাপার, বুঝছেন, যারা যাবে কেমনে তার সাথে। তো আমি একটু ইনকোয়ারি করলাম, তো দেখা গেল যে একটা মিডিয়া টিম উনি নিয়ে যাচ্ছেন সাথে। তো আমার একটা লিঙ্ক ছিল একজন ইন্ডিয়ান ভালো এডিটারের সাথে। তো উনি বললাম যে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বলে তুমি বললে আমি অ্যাপ্লাই করে দিই। তো অ্যাপ্লাই করলো। তো বাংলাদেশের যাচ্ছে, সে বাংলাদেশের এডিটার যাচ্ছে, অনেকেই অ্যাপ্লাই করছে। বাট লাকিলি আই ওয়াজ পিকড আপ। যে আমার একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছিল একজনে, তাদের একটা লোকে। তো আই ওয়াজ পিকড আপ এমং দ্য লট। হয়তো আরও অনেকে ছিল, আমি জানি না থেকে। তখন পিকড আপ হলাম আমি, আমার সাথে ওর সেক্রেটারি যোগাযোগ করলো। আমরা ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে ওখানে আমাদের হাই কমিশন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন আব্দুল সামাদ আজাদ। উনি আমাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করলো। ঢাকায় একদিন থাকলাম। থাকার পরে আমরা বেড়িবাঁধে গেলাম, বেড়িবাঁধ দেখার জন্য। তো আমার তো এত আইডিয়া ছিল না বাংলাদেশের বেড়িবাঁধ কেমন, তখন আমার আইডিয়া নেই। তো আমরা ওখানে যখন নিয়ে যাওয়া হলো, তো আমি তো চলে গেছি সুটকুট লাগাই। ওখানে গিয়ে দেখলাম বেড়িবাঁধে প্রিন্স চার্লস ওই সাফারি ড্রেস পরে গেছে, মানে প্লেস উপযোগী ক্ষেত্রে আর কি। তো ওর সাথে আমরা লাম ঘুরতেছি, বেড়িবাঁধ দেখতেছি। তখন এই সময় আমার একটা জিনিস খুব টাচ করছে, যে এক জায়গায় গিয়ে পাইলাম একটা পানির পাম্পে একটা বৃদ্ধ মহিলা পানি নিতেছে টিউবওয়েল বলি এটা আমরা। তখন প্রিন্স চার্লস তো ওরা তো একটু যোগ করে বা পছন্দ করে। তো ওই বৃদ্ধ মহিলারে বলতেছে যে ক্যান আই হেল্প ইউ। তা আমি বললাম তোমারে বলতেছে যে উনি কি তোমার জন্য পানি উঠাইয়ে দিবে নাকি। তো বৃদ্ধ মহিলা খুব খুশি হইয়া সে ওই পানিটা ফেলে দিছে, যে এই বালতিটা কী করার জন্য, পানি নেওয়ার জন্য। তো প্রিন্স চার্লস নো 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 গিভ মি এন এমটি বাকেট, পানি ফেললো না। আই লাইকড ইট, যে পানি ফেলো না, এই পানিটা না ফেললে আমার অন্য একটা দাও। তো একটা এমটি বাকেট দেওয়া হলো, সেই পানিটা ঢেলে দিল। তো ইট টাচ মি, হি ওয়াজ এ ভেরি হিউম্যান বিং। আর আরেকটা আমার মনে আছে, ওই যখন প্লেনের একটা রুমে আমাদের পরিচয় করা দেওয়া হবে প্রিন্স চার্লসের সাথে, তখন উনি যে সেক্রেটারি, উনি আসিয়া বলে যে উনি যখন আসবে তোমাদের সাথে, আমরা তো দাঁড়াইছি, হাত মিলালে তোমরা একটু কল্লাটা একটু বো ডাউন করবে, এটা তাদের ট্রেডিশন। তা আমি তো তখন ইয়াং, আমি বললাম আমি আর কল্লা নিচা করবো না, আমারটা উঁচাই রাখবো, যেটা হয় হবে না, দেখবো না। তো সবাই তো লাইন ধরে গেছে, এগুলা করতেছি। তো আমার সামনে যখন আসছে, তখন আমি তো আর কি করি নাই, তো সে আমার বলতে ইউ মাস্ট বি মুসলিম। আমি বললাম ইয়েস ওনারা। আমি বললাম আই রেড ইউর আর্টিকেল ইন গার্ডিয়ান, না কোনটা একটা আর্টিকেল ছিল বুঝলে গেছে, আই রেড ইউর আর্টিকেল, মুসলমানদের উপরে একটা আর্টিকেল ছিল। ও তারা তো একটু সুন্দর করে কথা বলে। তারপরে সে খুব খুশি হলো। এরপরে দেখি কিছুক্ষণ পরে ওই আমারে ডাকাইয়া নিল,
বুঝলেন? আর আই ওয়াজ সিলেক্টেড বিকজ আই এম অলসো ফ্রম সিলেট। ঢাকায় নিয়ে হলো গিয়া দেখি তো আমাদের ওই 3টা রুম, একটা রুমে প্রিন্স চার্লস, একটা হলো মিডিল রুম, আর একটা হলো গিয়ে সাংবাদিকদের রুম। তো গিয়া দেখি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তো উনি বাংলায় কইল আমারে যে তুমি কিতাবেটাই কেন সিলেটি ভাষায়। আমি বললাম চাচা আপনি তো আইছেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, তার লগে আমি আইছি লন্ডন থেকে সাংবাদিক হিসাবে। তো চার্লসে কইল তোমরা চিনোনি একজন আরেকজনে, বুঝছেন? মানে এত দেখে বাংলায় মাত্রাম, ডু ইউ নো ইচ আদার? আমি বললাম ইয়েস উই আর ফ্রম দ্য সেম ভিলেজ। মানে এত দূর থেকে গেছি আর কি বলবা, উই আর ফ্রম দ্য সেম ভিলেজ। তো বসলাম একটু, তো আমারে জিজ্ঞেস করলো চার্লসে একটু যে তুমি কি তোমার বাড়ি সিলেটে? তোমার, আমি বললাম আমি ফ্রম ভিলেজ ইন সিলেট। বললো আমরা যেখানে যাচ্ছি এখান থেকে কত দূর? সে আবার খুব প্লেজেন্ট মানুষ, বুঝছেন নি? আমি বললাম এটা 22 মাইল দূর। বললো শ্যাল উই টেকে কি বলছিল, শ্যাল উই টেক মানে শ্যাল উই গো দেয়ার, বুঝছেন নি? হাউ ডু ইউ গো দেয়ার? আমি বললাম ইয়েস ইটস নাইস ইউ ক্যান গো দেয়ার। হাউ ডু ইউ গো দেয়ার? এই সময় আমাদের ওখানে যাইতে গুড়া লাগতো একটা, তারপরে নদী কতক্ষণ ঘুরায় যাইতে হয়, গাইডে যাইতে হয়। তো আমি বললাম এটা যাইতে তোমার 3 আওয়ার্স লাগবে ওখানে পৌঁছতে হলে। 20 মাইল ইন 3 আওয়ার্স। বললাম ও মাই গড, যোগ করলো আর কি সে। তারপরে ওই কথাটা বললে আসলাম। ইট ওয়াজ নাইস দ্যাট হি ইজ ভেরি প্লেজেন্ট ম্যান। আছে সিলেটের গল্ফ ক্লাবে তার সম্বর্ধনা দেওয়া হলো। আর এরপরে হলো ওই একটা টেলিফোন টাওয়ার ওপেন, এটাই ছিল তার মেইন কাজ, টেলিফোন টাওয়ার ওপেনিং। তো গল্ফ ক্লাবে আমাদের সবাই ছিল। আমার একটা ফটো দেখছি আপনিও ছিলেন ওখানে। ওকে, কামরান, সব নেতারা ছিল। তো হি ওয়াজ ভেরি মাচ এনজয়িং। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আমার সামনে ঘটছে আর কি, যে হাদ, ওই যে আমাদের পাঠানটুলার একজন বড় ব্যবসায়ী, উনি এখানে ছিলেন। তো উনির সাথে হাত মিলাইতেছে প্রিন্স চার্লসে। তো উনি বলতেছে আই এম ফ্রম রয়্যাল বরো অফ টানব্রিজুয়েল। চার্লসে বলতেছে, চার্লস জিজ্ঞাসা হোয়ার আর ইউ ফ্রম? তো উনি বললো আই এম রয়্যাল বরো অফ টান। লন্ডনে কোথায় থাকো? তো বললো আমি রয়্যাল বরো অফ টান। প্রিন্স চার্লস বললো আই এম অলসো ফ্রম রয়্যাল বরো অফ টানব্রিজুয়েল। তার তো একটা বাড়ি আছে। তো বললো দ্যাটস নাইস, উই লিভ ইন সেম প্লেস বাই উই ক্যান মিট ওভার দেয়ার, উই মিট ইন সিলেট। এটা একটা নাইস, আই এনজয়েড ভেরি মাচ। তো আমরা একটু হাসলাম টাসলাম, তারপরে হি এনজয়েড ইট ভেরি মাচ। আর তারপরে আমরা গিয়ে টাওয়ারটা ওপেনিং করলাম। ইট ওয়াজ ভেরি নাইস, আমার লাইফের জন্য একটা বড় ব্যাপার, টু সি ক্লোজলি, বিং ক্লোজলি। এবং তার স্বভাবটা আমার ভালো লাগছে, খুব মানুষের সাথে খুব বিনয়ী ব্যবহার করেন উনি। কিন্তু উনি কী হয়ে গেছে, রাজা হয়ে গেছে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বিকাশের জন্য বহু ভূমিকা পালন করেছে। এক্সপো বাংলাদেশ তার একটা অন্যতম উদাহরণ। এই চেম্বারের সাথে আপনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন, ডাইরেক্টর জেনারেল ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে উপদেষ্টা হিসাবে কাজ করছেন। কিভাবে এই চেম্বারের সাথে জড়িত হলেন? কি ছিল আপনাদের উদ্দেশ্য? আমাদের যে চেম্বার যিনি প্রতিষ্ঠা করেছেন রহিম ভাই, আমারই বন্ধু, আমার পাশে থাকতেন। তারা যখন প্রতিষ্ঠা করে আমি তখন প্রেস ক্লাব নিয়ে ব্যস্ত। একই টাইমে দুটো অর্গানাইজেশন হচ্ছে, আমি প্রেস ক্লাব নিয়ে ব্যস্ত আর উনিরা চেম্বার করতেন। ওটার সাথে ছিলেন আমার প্রিয় বন্ধু মুকিম আহমেদ, ইকবাল আহমেদ, এরা সবাই এটা প্রতিষ্ঠা করছেন। করার পরে মুকিম ভাই আমার খুব লবিং করতেছে যে আপনি তো কী আছেন, আপনি তো ব্যবসায়ী, তো আপনি আমাদের সাথেও আসেন, সাংবাদিকতা করতেছেন। তো আস্তে আস্তে আমি মুকিম ভাই একটা মিটিং, ওরা আমার অ্যাবসেন্টে ওরা আমারে ডাইরেক্টর বানাইয়া ফেললো। তার বাদে আরও মজার কথা, চেম্বারের তো একটা হাই ফি আছে, ওটাও মুকিম ভাই দিয়ে দিল। মুকিম আহমেদ, মুকিম ভাই বলা, সে ভেরি সাকসেসফুল ম্যান আর খুব ভালো মনের অধিকারী। তো এখানে ইকবাল ভাই, মুকিম ভাই, ইকবাল আহমেদ, যে মুকিম ভাই সহ আমাদের সবাই এখানে, এটা আমি একটা এনজয় করলাম চেম্বারটারে। এরপরে আমি এক পর্যায়ে চেম্বারের লন্ডন রিজনের প্রেসিডেন্ট হলাম। তারপরে
ডাইরেক্টর জেনারেল হলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলাম, এখন আমি বর্তমানে এটার অ্যাডভাইজার আছি। তো আমি এটাতে একটু মন দিয়ে কাজ করেছি এই জন্য যে আমার ফিলোসফি হলো যে দেশে আমাদের দেশকে হেল্প করতে হলে ইনভেস্টমেন্ট নিতে হবে, দেশে জব ক্রিয়েট করতে হবে। দিস ইজ মাই ফিলিং। তো আমি আমার সময়ে সবাইরে উদ্বুদ্ধ করতাম, কেউ যদি ইনভেস্টমেন্ট নিয়ে দেখতাম সমস্যায় পড়ছে, যেটা আমরা গভর্নমেন্টের সাথে লবিং করে দিতাম। আমার লিঙ্ক আছে যে এই লোকটা, কারণ আপনি যদি একজন বড় ব্যবসায়ী গিয়ে সমস্যায় পড়েন, তা আপনি তো গভর্নমেন্টে বলতে পারেন আমি একজন বড় ব্যবসায়ী বা আমার এই ধরনের, তো এটা আমরা সার্টিফিকেট দিতাম, হি ইজ এ গুড বিজনেসম্যান, তারে আপনারা লুক আফটার করেন দেশের অর্থনৈতিক স্বার্থে। তো এইভাবে আমরা অনেক লোকদের সাহায্য করেছি। আর এখানে তো চেম্বার এখন একটা বিরাট ব্যাপার হয়ে গেছে, ইয়াং বিজনেসম্যানরা আসছে সবাই মিলে, যে বিগ থিং। আর বাংলাদেশের ব্যবসার সাথে লিঙ্ক করার জন্য চেম্বার একটা বিরাট ভূমিকা পালন করে। প্রবাসে বিশেষত ইউরোপিয়ান দেশগুলোতে যারা আসেন, তারা এখানে বসবাসের কারণে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যান বা বিমুখ হয়ে যান। কিন্তু আপনাকে আমরা দেখেছি দেশমুখিতা, দেশের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা, এই বিষয়গুলো, এই দেশের সাথে আপনার এই যে সংযোগ, এই বিষয়ে আপনার কর্মকাণ্ড, কর্মপ্রয়াস আমরা শুনতে চাই। এটা যে ইমোশনাল পার্ট, আমরা তো রাজনীতি, বিজনেস এগুলোতে তেমন ইমোশন নাই, কিন্তু ওই যে ঋণ পরিশোধ করা, যেখান থেকে আমরা আসছি, এখানে এসে আমরা, আল্লাহ আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, উই আর হ্যাপি, এভরিথিং ইজ ইন ফেভার অফ আওয়ার লাইফ। এটারে আমরা বলি ল্যান্ড অফ অপরচুনিটি ফর আস, এই দেশকে। তো আমি যখন প্রিন্স চার্লসের সাথে বাংলাদেশে গেলাম, তখন জগন্নাথপুরের লোকেরা মনে করছে বাবা রে বাবা, কত বড় ব্যাপার, বেটা প্রিন্স চার্লসের সাথে আইসা গেছে। তো ওরা সবাই মিলে আমার খুব ধরল যে আমার একটা সম্বর্ধনা দিবে। তা আমি তো মনে মনে হাসতেছি যে রে বাবা, এটা তো বড় কিছু না, আমি তো আর প্রিন্স চার্লসের ওই আগের আমল থাকলে আমি জমিদারি পেয়ে যেতাম, তাই না? আগে তো ওরা দিত, কিন্তু এখন তো এই সিস্টেম তাদের নাই, বুঝছেন? তো ওই কি একটা হোটেল ছিল, পলাশ, নতুন হয়েছে, এটা খুব ভালো হোটেল তখনকার দিনে, যে পলাশে আমার সাথে বসার জন্য একটা ব্যবস্থা করা হলো। সবাই আমার এলাকার রুটস, আমার তো সবেরই তো রুটস প্রিয় থাকে যেখানে হোক, তো এলাকার সবাই আসলো দেখতে আমারে। এই সময় একটা স্টুডেন্ট ক্লাব ওদের ছিল সিলেটে, আমার জগন্নাথপুরের স্টুডেন্ট ক্লাব, এরা আমারে সব কিছু বলার পরে বলল যে এডুকেশনের জন্য আপনি কিছু করেন, এখানের থেকে আবার উৎসাহটা কী হয়। আমারও একটা কী ছিল, তো এটা আমি মনে রাখলাম, যে ভাবলাম আমি একটা এডুকেশনের জন্য কিছু করি। কেন আমি রিয়েলাইজ করলাম যে আমরা তো দেশে গরিব লোকদের কত দান খয়রাত করি, কিন্তু এডুকেশন না দিলে কিছুই হবে না। আর এর মধ্যে আমি একটা জিনিস বিশেষভাবে মনে করি, আজকের পৃথিবীতে আপনি মাতৃভাষা শিখবেন, ধর্মের জন্য আরবিক শিখবেন, আর ব্যবসার জন্য ইংলিশ শিখবেন এগিয়ে যাওয়ার জন্য। এটা আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি। এমনকি আমি মাদ্রাসাগুলিতে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য আমি লবিং করি, এটা আমার রিয়েলাইজেশনতে। তো আমি কি করলাম, প্রথমে গেলাম দেশে একবার, গিয়ে আমার বাইরে বললাম যে আমার আব্বার নাম হচ্ছে আব্দুল লতিফ চৌধুরী, এএলসি নামে একটা সংগঠন করলাম আমরা, পারিবারিক সংগঠন কইরা আমরা এই গরিব মেধাবী স্টুডেন্টদের আমরা উৎসাহিত করার জন্য বৃত্তি বিতরণ করব। এটা ডিক্লেয়ার দেওয়ার পরে দেখলাম এত লোক আসে যে ভেরি বিগ ডিমান্ড। তখন আমি চিন্তা করলাম যে আমার যে এলাকার বিত্তশালীরা আছে, এরা তো সব আমার পরিচিত, কারণ আমি নিউজ পেপারের লোক, এদেরই নিয়ে একটা ট্রাস্ট চালু করব। তো লাকিলি এই সময় 3-4টা ভালো লোক পেয়ে গেলাম। একটা হলো এম এ আহাদ, ওই যার সাথে প্রিন্স চার্লস বলছিল যে উনি আমার আত্মীয় হয়, উনিকে নিলাম। এম নূর, আমাদের এলাকার আর একটা বিত্তশালী লোক, তারেও নিলাম। আর আজাদ আলী আমার একটা বন্ধু, তার সাথে আমার ভালো পরিচয় চেম্বারের, তাকে নিয়ে আমরা এই দুইজনে প্রথমে আলোচনা করিয়া আর ওদের ডাক্কা আমরা আরম্ভ করে দিলাম। 4 জনেই
ট্রাস্টটা আরম্ভ করলাম। তো আমার যারা আমার সাথে আসলো এদেরও পরিচয় আছে, আর প্লাস আমার নিউজ পেপারটা ইউজ করলাম যে লোকরে পয়সা কালেক্ট করার জন্য। অনেক লোক সাড়া দিল, ইট বিকাম এ ভেরি সাকসেসফুল। এই এডুকেশন ট্রাস্টে আমার অধ্যায়ে আমি 20 বছর এটার জন্য কাজ করছি। এখন ইট হ্যাজ টু মুভ ফরওয়ার্ড, আর আমি এত সময় দিতে পারি না, আমি অন্যগুলো ইনভলভ হয়েছি। তবু আমি ফাউন্ডার হিসাবে এখানে কি, তো এই আমার সময়ে 20,000 ছাত্রকে আমরা হেল্প করছি আমার টাইমে, স্টিল কন্টিনিউ। তো আমার ভালো লাগে যে আমি যখন কোনো ব্যাংকে যাই তো বলে স্যার ভালো আছেন, তো আমি বলি হ্যাঁ ভালো, চিনতেছি না তো। বলে স্যার আপনার থেকে আমি বৃত্তি পাইছি, ব্যাংকে কাজ করতেছে। এরা যে সার্টিফিকেটটা এদের অত উৎসাহিত করছে, কিসের জন্য উৎসাহিত করছে, যে ব্রিটিশ বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট, এই ব্রিটিশ নাম থাকায় এরা এটার একটু দাম দেয় একে, আর আমরাও কীভাবে দিছি। তো এটা আমার জন্য খুব গর্বের ব্যাপার। আমি যখন হলিডে করতে যাই সিলেটে, তো অনেক লোক, অনেক ছাত্রদের পাই। এর মধ্যে একটা ছাত্রের কথা না বলে পারছি না। আমি 6-7 বছর আগে দেশে গেছি। তো একটা ছেলে আমার এসে বলতেছে, স্যার ভালো আছেন নাকি, আমাদের বাসায় বেড়াইতে আসছে। আমি বললাম ভালো আছি। স্যার কয়দিন থাকবেন? ও কয়েকদিন থাকবো। তো স্যার, আমি এই বেটা তো স্যার করস কেন? আমি ভাবছি এমনি স্যার করতেছে। তো কয় স্যার আমি তো আপনার ছাত্র। বলি তাই নাকি? আমি বললাম স্যার আপনার থেকে আমি 5 বার বৃত্তি পাইছি। আরে বাবা রে, আমার মনটা একেবারে খুশিতে বইয়া গেছে, বুঝছেন? তখন আমি তারে বললাম যে বসো, মানে এটা তো আমার ছাত্র, 5 বার বৃত্তি পাইছে, মানে 5 টাইম হি স্ট্যান্ড তার পজিশনে। তো আমি বললাম তোমার বাবা কি করে? কইল স্যার আমার বাবা মাটি কাটার কাজ করে। আমি কি বললা তুমি? সে গরিব মেধাবী, বুঝছেন, নিডি মেধাবী বলবো। তো আমি বললাম যে তুমি কি করো? বলে স্যার আমি তো শাহজালাল ইউনিভার্সিটিতে পড়ি, আর আমি কি করি, ওই যে স্টুডেন্টের পড়ায় যে কি বলে ওটারে, ওই টিউশনি করি। তো আমার তার প্রতি কী হয়ে গেল যে আমার ছাত্র। তখন আমি তারে বললাম যে তোমাকে আমি একটা ছোট্ট জব দিব, বাংলা টাইপ করতে পারো নাকি? বলে হ্যাঁ। বলে তুমি আমার নতুন দিনের জন্য বাংলায় টাইপ করে দিবা, বুঝছেন? সে বাংলা টাইপ শিক্ষা ফেললো। তারপরে সে আমার থেকে 8-10 বছর সে আমার সাথে ছিল। আর আমি তারে শুধু বলতাম তুমি ইংলিশ শিখো, ইউ লার্ন ইংলিশ। আর আমার সাথে তখন আমি তারে কিছু ব্যবস্থা করে দিলাম, থাকার ব্যবস্থা করে দিলাম সিলেটে। সে আমার সাথে থেকে তারও মধ্যে একটা পরিবর্তন, সে ইংলিশ শিখতেছে, লোকের সাথে চলতেছে, ভেরি স্মার্ট হয়ে গেল। তখন সে আমারে বললো স্যার আমি তো একটা জব পাইছি। বলে কত তোমার জব বেতন? কইলে স্যার আমারে 35,000 টাকা দিবে সিলেটের মতো জায়গায়। আমি বললাম আমার এখানে তুই 10,000 আর 35,000 জব পাইছে, তাড়াতাড়ি ওইটাই যা। ওখানে গিয়ে সে এত স্মার্ট হয়ে গেছে, সে রোমানিয়া চইলা গেছে। দেখেন, রোমানিয়া গিয়ে সে এত পয়সা কামাচ্ছে যে আমার একদিন বলতেছে স্যার আমি তো এই অফার আপনাকে দেওয়া ঠিক না, আমার কাছে অনেক ক্যাশ ফ্লো আছে। সে ব্যবসায়ী হয়ে গেছে, ওখানে গিয়ে ক্যাশ ফ্লো আছে, আপনি যদি ক্যাশ ফ্লোর দরকার হয় আমার থেকে নিয়েন। হোটেল লাভ, সে স্মার্ট হয়ে গেছে, অনেক কিছু শিখে ফেলছে। তো এইটা হলো আমাদের এডুকেশন ট্রাস্টের একটা বিরাট ব্যাপার। তো যেহেতু এটা ইমোশনাল ব্যাপার, আমি এডুকেশন ট্রাস্ট করার পিছনে ওই এডুকেশনটারে দেখছি। আর আমার একটা কথা এখন মনে হচ্ছে খুবই, যে আমার যে টিচার ছিল তার অনেক প্রভাব আমার উপরে আছে। সে আমাদের বাড়িতে ছিল, উনি বাড়ি ছিল ময়মনসিংহে, আমাদের যে হাই স্কুল ওখানে উনি লেখাপড়া করতেন, আমাদের বাড়িতে লজিং থাকতেন, আমার গৃহশিক্ষকের মতো। খুব ভালো লোক ছিলেন, উনিও লেখালেখি করতেন। তা আমি যখন চলে আসলাম লন্ডনে চলে আসার পরে উনি আমার একটা চিঠি দিল। আমরা কয়েকজন ছাত্র এদেশে আসছি তার লন্ডনে। তো আমার একটা চিঠি দিল, সব বলা যায় না, একটা যে অংশটা আমারে প্রভাবিত করেছে, এটা এখনও আমার মনে আছে।
সে লেখছিল যে মহিব, জন্মভূমি ত্যাগ করেছ, দুঃখ করো না। যে দরিদ্রতা তোমাদেরকে, বহুবচনে বলল, তোমাদেরকে নিয়ে গেছে দূরে, বহু দূরে, 7 সমুদ্র 13 নদীর পারে। তোমার শ্রমের ফলশ্রুতি হয় যেন তার অবসান। জীবন ধর্মকে অস্বীকার করতে পারবে না, আবার ইউরোপীয় সভ্যতার স্রোতে গা ভাসিয়ে দিও না। কিন্তু এটা আমার খুব টাচ করছে, যে আমরা ইউরোপে আসছে, গা ভাসিয়ে দিও না। কিন্তু আর কিছু করতে পারো না পারো, বাংলার কুড়েঘরও যেন একটি অট্টালিকায় পরিণত হয়, একটি মানুষের জীবনে যেন হাসি ফুটে। তো ওই জীবনগুলো আর হাসি ফুটানোর জন্য এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস, এই এডুকেশন ট্রাস্ট। আমাদের এলাকা এটা উপকৃত হয়েছে। আমাদের যে মিনিস্টার এম এ মান্নান সাহেব, উনি এই ট্রাস্টের জন্য একটা রিসোর্স সেন্টার, মানে কম্পিউটার ট্রেনিংয়ের জন্য আমাদের পয়সা দিয়েছিলেন। এটা আমরা কইরা দিয়েছি। এখানে শত শত ছাত্র ওই কম্পিউটার ট্রেনিং শিখে উপকৃত হচ্ছে, অ্যান্ড ইজ গোয়িং অন। আর এটার অনেক আমাদের ক্যাপিটালও আছে এই ট্রাস্টে, হিউজ ক্যাপিটাল। এটা দিয়ে চলে যাচ্ছে এবং চলবে, আমরা না থাকলেও চলবে। ইট উইল হেল্প পিপুল ইন আওয়ার রুটস। সব শেষে বলতেছি আরেকটা কথা, যে আমাদের যে বাচ্চা কাচ্চা আছে দেশে, এরা কিছু ফিরে যাবে, কিছু ফিরে যাবে না। হয়তো বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার চেঞ্জ না হয়, অনেক কি ফিরে যাবে না। তো যখন আমি আমার বাচ্চারে বলি যে ওই আমার গ্রামের মসজিদে চান্দা দাও কুবাসপুরে, তো আব্বা তোমার বাড়ি কুয়াসপুর, তুমি দাও। যখন ওরে বলি তোমার রুটস, তোমার শিকড়ে চাঁদা দাও, তখন দিয়ে দেয়। এই শিকড়টার সাথে যোগাযোগ রাখতে হবে। এডুকেশন ট্রাস্টের ব্যাপারে আমরা যে আমাদের এলাকার প্রতিটি প্রবাসী 2000 পাউন্ড করে ট্রাস্টে জমা দিয়েছে। এতে আমাদের একটা হিউজ বাজেট হয়ে গেছে, বিরাট বাজেট। আমাদের এলাকার তো প্রবাসী অনেক বেশি, সবাই 2000 করে দিছে। এই পয়সাটা আমরা একটা ব্যাংকে রেখে আমরা যে লাভ পাই, এই লাভ দিয়ে আমরা ছাত্রদের মধ্যে বিতরণ, এর মধ্যে অনেকগুলা ডোনেশন অনেকে দেয়। এটা আমাদের ভেরি বিগ একটা বাজেট। তারপরে আমরা আরও ভাগ্যবান যে আমাদের এলাকার এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী হন। উনিও আবার খুব সুহৃদয় ব্যক্তি, ব্যক্তিগতভাবে আমি উনিকে লাইক করি, উনির সাথে আমার অনেক সম্পর্ক। তো উনির কাছে আমরা একটা ফান্ড চাইলাম। তো উনি বললেন ফান্ড নিতে হলে তো আপনাদের একটা প্ল্যান প্রোগ্রাম দিতে হবে, কী করবেন কি না। তো আমাদের লোকাল ইঞ্জিনিয়ার দিয়ে আমরা ওই রিসোর্স সেন্টার করার জন্য, শিক্ষায় সাহায্য করার জন্য আমরা এই ফান্ড চাইলাম। তো উনি আমাদের প্রথমেই দিয়েছিলেন 1,25,00,000। এরপরে আরও দিবেন এ ধরনের, মানে একতলা করে করতে 3-4 তলার ফাউন্ডেশন আমরা করছি। তো এই ফান্ডটা পেয়ে আমরা উনির মাধ্যমে এই ফান্ডটা পেয়েছি। এবং আমি তো প্রায় এডুকেশন ট্রাস্টে আমি একবার প্রেসিডেন্ট, আর 3বার না 4বার আমি সেক্রেটারি ছিলাম। আমারে লোকে এত আদর করছে যে এত বড় ইলেকশনে শুধু আমার সময় ইলেকশন হয়েছে না, আমার পোস্টের জন্য কেউ আমার সাথে ইলেকশন করে নাই। 5বার আমি নির্বাচিত হয়েছি। বাকি ইলেকশনে খুব বড় ইলেকশন হয়। তো এটা আমার প্রতি আমার এই ট্রাস্টিদের একটা ভালোবাসা, যে আমি দাঁড়াইছি যত আমার সাথে ইলেকশন হয় নাই। একজন সফল সন্তান হিসেবে নিশ্চয়ই আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ব করেন, আপনার ভাই বোন সকলেই আলোকিত মানুষ হয়েছেন। আপনার বাবা মার কোন স্মৃতিটা আজও আপনার মনে পড়ে, বা তাদের কোন আচরণ আপনাকে প্রভাবিত করে? আমার বাবা খুবই হ্যান্ডসাম মানুষ আসতে পয়লা কথা, একেবারে রাজপুতের মতো, উষা লম্বা, সাদা চুল আছিল, উপরে দিয়ে আসলাইতা। আমি এনজয় করতাম আমার বাপরে। তো তানের অনেক গুণ তানের, আমরা তো ওয়েল লুক আফটার করছেন। আমরা ভাই বোন সবে লেখাপড়া করার লাগে হি ওয়াজ অলওয়েজ রেডি। স্কুল টিচার রাখা দেওয়া, দিস করা দ্যাট করা করছে। এর মাঝে আমার যেটা সব থেকে মনে হয়, আমার যখন আল্লাহ কিছু টাকা পয়সা দিল, তো আমি আমার বাপরে মাঝে মাঝে অফার দিতাম, আব্বা পয়সা নো, হইতাম না বেটা আমার তো আছে, আমারে পয়সা দিতে এখানে, গরিব গুরবারে দিস, আমার লাগতো না। এটা আমি এখন বুঝলাম ও বয়সে আইয়া। আমি
রিয়েলাইজ করলাম যে তাই হাউ গুড হি ওয়াজ। আর আমার মার কথা আমি কইমু যে তাই তো একজন স্কুল শিক্ষকের মেয়ে আসলা, খুব লেখাপড়া করতা। তো লেখাপড়া করতা আর আমরারে ছোট্ট ছোট্ট কবিতা শিখাইতা ছোটোবেলা, অনেকগুলো কবিতা আমার মা শিখাইছেন। তো একটা কবিতা শিখাইতা, এই সময় বেশি ছোটো আসলাম, এটা মনে রয়ে গেছে কি যে আমি যখন বড় হব দেখব জগৎ ঘুরে, কোথায় আছে কোন দেশ নিকট কিবা দূরে, আরও লম্বা আছে আর কি। তো ও একটা কবিতা আমার শিখাইতা, এখন আমি এটা খুব মনে করি। যুক্ত করো সবার সঙ্গে প্রভু, মুক্ত করো সকল বন্ধন, সঞ্চার করো সকল কর্মে প্রভু, শান্ত সুন্দর করো এ জীবন। যে কোনো বন্ধনের জন্য আমি হামাই না, আমি যেন সব তার লগে থাকি। অনেক মানুষ আছে নানি, কেউ জোয়ার নিচা তিতার নিচা তিতার নিচা, এইগুলো বন্ধন। এই বন্ধন হাওয়াইতা না, সবের লোকে থাকতা আর সবে মিল্লা এগিয়ে যাইতাম। ওটা হলো আমার জীবনের একটা বা আদর্শ আছে। আর আল্লাহর হুকুমে আমি ভেরি হ্যাপি ম্যান। আমার সব সমস্যার সমাধান ওই যায়। সমস্যা থাকবো, আমি মনে করি লাইফ একদিকে চলবা, একদিকে সমস্যা থাকবো। সমস্যারে বাইপাস করে আপনি আগাইয়া যাইতা, ঝগড়ারে বাইপাস করে আপনি আগাইয়া যাইতা, দেন ইউ উইল বি হ্যাপি ম্যান।